নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো 2024-এর প্রায় মাঝামাঝি চলে এসেছি। তো নতুন ক্যামেরা কেনার আগে কি কি বিষয় একটু মাথায় রেখে ক্যামেরা কেনা উচিত সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমে বলি, ক্যামেরা কেনার আগে দুটো জিনিস আগে প্রথম ভাবতে হবে যে আপনি স্টিল ফটোগ্রাফি করবেন না ভিডিওগ্রাফি করবেন, মানে কি দুটোই একসাথে করবেন। মানে এটা তিনটে ভাগ হতে পারে, কিন্তু মূলত দুটোই হওয়া উচিত। মানে কেউ স্টিল করবে, নাহলে কেউ ভিডিও করবে, মানে একটা। এবার যারা একদম প্রফেশনাল কাজ করে তারা কিন্তু যে কোনো একটাই কাজ করে, যে আমি হয় স্টিলের জন্যই করবো, নাহলে ভিডিওর জন্য এই ক্যামেরাটা কিনবো। বা যারা একটু অ্যামেচার টাইপের ফটোগ্রাফার, তারা মনে করে না আমি যাতে দুটোতেই আমার ব্যালেন্স কাজ হয়, সেরকমভাবেও আপনারা ক্যামেরা কিনতে পারেন। কিন্তু ক্যামেরা কেনার আগে কতগুলো জিনিস মাথায় রেখে ক্যামেরাটা কেনা উচিত। প্রথমত বলি, আমি প্রথমে ভিডিওর ক্ষেত্রে যাই, স্টিলের ক্ষেত্রে পরে আসবো। প্রথমে ভিডিও, যারা ভিডিও ক্যামেরা হিসাবে ইউজ করবেন, তাহলে তারা কি কি দেখে ক্যামেরাটা কেনা উচিত। ভিডিওর ক্ষেত্রে সেটাও দুটো অপশান হতে পারে। একটা হচ্ছে যদি প্রফেশনাল কাজ করেন, যে ক্যামকর্ডারের দিকে যাবেন না মিরারলেসের দিকে যাবেন, মিরারলেস বা ডিএসএলআর যাই হোক, কোন দিকে যাবেন। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা মানে কি, ছবি আপনি মোটামুটি একই পাবেন। মানে হ্যাঁ, ডিএসএলআরের ক্ষেত্রে একটু ক্রিয়েটিভ ছবি পাওয়া যেতে পারে, কারণ ওর ডেপথ অফ ফিল্ডটা অনেকটা মানে কি বলবো, আপনি চেঞ্জ করতে পারবেন কি দিয়ে, লেন্স চেঞ্জ করে। তো সেটা একটা অন্য সাবজেক্ট, সেটা সাবজেক্টটা পরে আসছি। তো ক্যামকর্ডার যদি আপনারা কেনেন, তাহলে তার কি কি ফেসিলিটি হতে পারে, আর ডিএসএলআর যদি বা মিরারলেস যদি আপনি কেনেন ভিডিওর ক্ষেত্রে, তার কি কি ফেসিলিটি হতে পারে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। বোঝার পর তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি কোনটা কিনবেন। প্রথমত বলি, যদি কোনো কেউ স্টেজ প্রোগ্রাম বেশি করে, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, রিসেন্টলি আমি একটা কাজ করে আসলাম। সেটা আমার তো ক্যামকর্ডার আছে জানেনি, তো আমার দুখানা ক্যামকর্ডার। তো সেই ক্যামকর্ডার দিয়ে আমি একটা, যেটা আমার নতুন যে ক্যামকর্ডারটা, সেটা হচ্ছে প্যানাসোনিক UX90 4K। তো আমি কাজ করতে গেছি, তো আমার পাশে আরও 2-3 জন ফটোগ্রাফার ছিল। আমাকে জিজ্ঞেস করছে, দাদা এখনও এই ক্যামকর্ডার ইউজ করছেন? মানে ওরা ভিডিওগ্রাফি করতে গেছে কি দিয়ে, স্টিল মানে মিরারলেস দিয়ে, মানে স্ট্যান্ডে বসিয়ে মিরারলেস দিয়ে ভিডিও স্টেজ প্রোগ্রাম করবে। আর আমি তো আমার আমার কাজ, যেটা আমার এত বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই আমি কোন কাজে কোন ক্যামেরা নেব সেটা একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো আমার স্টেজ প্রোগ্রাম ছিল, আমি ক্যামকর্ডার প্লাস মিরারলেস নিয়ে গেছি, ঠিক আছে। তো ক্যামকর্ডারটা নিয়ে যাওয়ার পর আমাকে বলছে, এখনও আপনি এইসব ক্যামকর্ডার ইউজ করেন? আমি কেন ভাই? বলে না, এটা তো অনেক মানে এখনকার দিনে তো সব মিরারলেসই চলে। আমি বললাম, তুমি তো মিরারলেস মানে ইউজ করছো, তো তুমি তোমার মতন তোলো, আমি ক্যামকর্ডারে তুলি, তো তোমার অসুবিধাটা কোথায়? আমারটা আমি বুঝবো, আমি কীভাবে তুলবো ছবি, ঠিক আছে। তো এখনও প্রচুর ফটোগ্রাফারের মাথায় রয়েছে যে মিরারলেস হলেই ভালো ছবি হবে, মানে সে মিরারলেস দিয়ে সব কিছু কাভার করে নেবে। তাদের এইটুক সেন্স নেই যে একটা স্টেজ প্রোগ্রাম করতে গেলে মিরারলেস দিয়ে হ্যাঁ ফিক্স শটটা হতে পারে। এবার আলটিমেটলি যখন কাজ করছিল, তখন তো আমি বুঝতে পারছি ওর মানে প্রবলেমটা। জুম ইন জুম আউট কিছু করতে পারছে না, মানে জুম ইন জুম আউট করলে পরে ওই মানে একটা জাগ তো আসবেই, মানে স্মুথ জুম ইন জুম আউট তো আর হবে না। যেহেতু একটা ক্যামেরা, ও দুটো ক্যামেরা ইউজ করেছে, মানে একটা স্ট্যান্ডে আর একটা ও ইনসার্ট ফিনসার্ট নেওয়ার জন্য একটা ইউজ করেছিল। কিন্তু স্টেজ প্রোগ্রাম যেটা মেন যে একটা বড় স্টেজ, সেটা যখন আপনি ওয়াইড যখন যাবেন বা ক্লোজে যখন যাবেন, জুম ইন জুম আউটটা স্মুথ হবে না। সেক্ষেত্রে আপনার ক্যামকর্ডারে দারুণ স্মুথ হবে। আর একটা কি, ফোকাসিং, ঠিক আছে। ফোকাসিংটা মানে ক্যামকর্ডারে যত স্মুথ হবে, আর ইয়েতে ডিএসএলআরে কিন্তু সেই স্মুথনেসটা আসবে না। কেন আসবে না, এবার আপনারা কোশ্চেন করতে পারেন কেন আসবে না। মানে কি বলবো, অটো ফোকাস মানে কাজ করবে, কিন্তু আপনি যখন জুম ইন জুম আউট করবেন, তখন দেখবেন একটু হান্টিং হবে, মানে একটু হয়। এটা আপনি দেখবেন কাজ করতে গেলে পরে বুঝতে পারবেন, কিন্তু ক্যামকর্ডারের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা অতটা হয় না। আর একটা কি, অ্যাপারচারটা, এবার কখন কি লাইট ইউজ হচ্ছে ওখানে কেউ জানে না।
মানে ওরা স্টেজ প্রোগ্রাম যেহেতু ওদের একটা লাইটের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই লাইট অনুযায়ী ওরা লাইটটা কম বেশি করে, তখন কিন্তু আপনি ডিএসএলআর দিয়ে ওই অ্যাপারচারটা কিন্তু মানে স্মুথ মেনটেন করতে পারবেন না, কিন্তু ক্যামকর্ডারে স্মুথ একটা ব্যাপার মেনটেন করতে পারবেন অ্যাপারচারটা। মানে অ্যাপারচার যদি কোনো কারণে লাইটটা কমে যায়, আপনি আস্তে আস্তে রিংটা বাড়িয়ে, মানে অ্যাপারচার রিংটা বাড়িয়ে লাইটটা প্রপার অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু সেটা চোখে লাগবে না, কিন্তু ডিএসএলআরে কিন্তু চোখে লাগবে। এইসব অনেক সমস্যা আছে। প্লাস অডিওর ক্ষেত্রে, অডিওটা কি, আমি ক্যামকর্ডারে, যে কোনো ক্যামকর্ডারে যদি এক্সএলআর থাকে বা ইপি থাকলেও চলবে, মানে এক্সএলআর হলে প্রফেশনাল হয়, আমি ধরে নিচ্ছি সবার কাছে এক্সএলআরই থাকবে। তো এক্সএলআর হলে পরে অডিওটা কিন্তু আপনি লাইন ইন নিতে পারছেন, হোয়ারাইজ মিরারলেসে কিন্তু লাইন ইন অডিওটা আপনি চট করে নিতে পারবেন না যদি আপনার অ্যাটাচমেন্ট যদি না থাকে। অ্যাটাচমেন্ট যদি থাকে আপনার কাছে তাহলে আপনি নিতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম কাছে অ্যাটাচমেন্ট থাকে না, কারণ তারা ওই স্টেজ প্রোগ্রাম করার তাদের কি বলবো অভিজ্ঞতাটা খুব কম। যাদের অভিজ্ঞতা আছে তারা এই অ্যাটাচমেন্ট নিয়ে আসে, আর যাদের নেই তারা ওই ভাবে যে ওই যা বক্সের সাউন্ড আসলো সেইভাবে নিলাম। আর কি হতে পারে, মিরারলেসের অডিওটা যদি বেটার নিতে হয় সেক্ষেত্রে আপনাকে আলাদা করে এক্সটার্নাল একটা রেকর্ডার, অডিও রেকর্ডার আপনাকে নিতে হবে, সেটা আলাদা করে রেকর্ডটা করতে হবে অডিওটা। পরে এডিটিংয়ের সময় কিন্তু সেটাকে আবার সিঙ্ক্রোনাইজের একটা বিশাল ঝামেলা, মানে কোন শটে কোন অডিও আছে এগুলো আপনাকে পুরো অনেক সময় সাপেক্ষ। কিন্তু ক্যামকর্ডারের ক্ষেত্রে ডাইরেক্ট আপনি অডিওটা নিলে পরে সিঙ্ক্রোনাইজের কোনো ব্যাপারই নেই, আপনার ডাইরেক্ট অডিওটা মিলে যাবে অডিও মানে লিভের সাথে। এই একটা সুবিধা। এবার এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর কি, মানে এখন যদি আপনারা মিরারলেসের দিকে যান, আমি বলবো মিরারলেসে যদি যান তাহলে মানে 60 FPS 120 FPS যেন মিনিমাম থাকে। 120 FPS যদি থাকে সেটা মাথায় রেখে ক্যামেরাটা কেনা উচিত। তার কারণ কি, স্লো মোশন যদি আপনি করতে যান, স্লো মোশন করতে গেলে কিন্তু 120 FPS বা 120-র ওপরে যদি কিছু থাকে সেটা নেওয়া যেতে পারে, কিন্তু মিনিমাম 60 হতে হবে। 60-র নিচে যদি কিছু থাকে সেটা না নেওয়াই ভালো আমি বলবো। 60-র ওপরে আর 120 হলে তো খুবই ভালো। 120 হলে একদম আপনার মানে ফুল এইচডিতে যদি আপনি তোলেন ভালো কাজ হবে, মানে স্লো মোশনটা ভালোই আসবে। আর যদি তার ওপরে যদি থাকে এটা তো বেটার হবেই। এইটাও কিন্তু একটা মাথায় রেখে ছবি ক্যামেরা কেনার আগে এইগুলো কিন্তু দেখতে হবে। আর কি, যদি আপনি মিরারলেস বা ডিএসএলআর নেন, ব্যাটারির ডিউরেশনটা কোন ক্যামেরার ব্যাটারির ডিউরেশন ভালো, ঠিক আছে, তো সেটাও কিন্তু একটু মানে রিভিউ করে তারপরে কেনা উচিত, মানে ভিডিওর ক্ষেত্রে আমি বলছি। আর ভিডিওর ক্ষেত্রে ক্যামেরাতে হেডফোন এবং মাইক ইন এই দুটো যেন অপশান থাকে, তাহলেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। ধরুন আপনি ক্যামেরাতে সাউন্ড নিচ্ছেন ডাইরেক্ট, তখন তো আপনার মনিটরিং করতে হবে, মনিটরিং করতে গেলে পরে আপনাকে কিন্তু হেডফোনটা লাগবেই। তো অতএব হেডফোন অপশান যেন ক্যামেরাতে থাকে, যেগুলোতে হেডফোন অপশান থাকবে না সেই ক্যামেরা না নেওয়াই ভালো। আর মাইক ইনটা যেন মিনিমাম যেন থাকে, মানে মাইক ইন হলে কী হয়, আপনি ধরুন কোনো একটা জায়গায় গেলেন, কারো ইন্টারভিউ নেবেন বা আপনি একটা ল্যাপেল লাগাবেন, ইনবিল্ড যা সাউন্ড আসবে তার থেকে ল্যাপেল দিয়ে যদি লাগান বা এক্সটার্নাল যদি কোনো মাইক লাগান, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার আসে। তো এই হেডফোন, মাইক ইন, FPS যেটা 120 মিনিমাম যদি হয় ভালো হয়, আর তার উপরে হলে তো ভালো হয় যেটা বলছিলাম। এইগুলো যদি আপনারা মোটামুটি একটু জেনে, মানে কোন কোম্পানির কী অ্যাডভান্টেজ। আর একটা ব্যাপার হচ্ছে ফোকাস পয়েন্টটা অ্যাকচুয়ালি কী বলুন তো, ফোকাস পয়েন্টটা স্টিলের ক্ষেত্রে মেনলি কাজে লাগে, ভিডিওর ক্ষেত্রে অতটা লাগে না। আর একটা ব্যাপার সেটা হচ্ছে ক্যামেরার সেন্সারটা, পিক্সেলের কথা কিন্তু আমি বলছি না, সেন্সারটা একটু যত বড় হয় সেরকম যদি ক্যামেরা নেওয়া যায় তাহলে কিন্তু রেজাল্ট মানে ছবির ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে রেজাল্টটা একটু ভালো হয়। পিক্সেলের কথা বলছি না, পিক্সেল কম হোক বেশি হোক পিক্সেল কিন্তু অতটা ম্যাটার করে না, ম্যাটার করে কিন্তু আপনার ভিডিওর ক্ষেত্রে পিক্সেল অত ম্যাটার করে না, সেন্সারটার উপরে ম্যাটার করে, ঠিক আছে। তো সেন্সারটা যদি ভালো হয় সেইটা একটু দেখে তারপরে কিন্তু ক্যামেরা বিভিন্ন কোম্পানির আছে। তো আপনার বাজেটটা একটা ব্যাপার, কি বাজেটে আপনি ক্যামেরা নেবেন তো সেটা ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো বাজেটটা একটা ব্যাপার, যদি এই সব ফেসিলিটিগুলো থাকে
তাহলেই ওই ক্যামেরাগুলো নেওয়া উচিত। এইবার আসি স্টিলের ক্ষেত্রে। যারা স্টিলের ওপরে বেশি কাজ করবেন ভেবেছেন, তারা কিভাবে কি কি জিনিস দেখে ক্যামেরাটা কিনবেন। স্টিলের প্রথমত যেটা বলছি, পিক্সেলের দিকে মানে এত মেগাপিক্সেল এইসব দেখারই দরকার নেই। মিনিমাম যদি 22 মেগাপিক্সেল হয় বা 18 মেগাপিক্সেল হয় কোনো ব্যাপার না, 22 হলে পরে যথেষ্ট। তার উপরে যদি কেউ কিনতে চায় কিনতে পারেনি, সেক্ষেত্রে পয়সাটাও একটু বেশি লাগবে। তো মিনিমাম 20 মেগাপিক্সেলের ওপরে যদি হয় ভালো ছবি আসবে, ভালো। এইটা একটা প্রথম দিক গেল। এইবার হচ্ছে মানে স্টিলের ক্ষেত্রে যদি আপনি ডিএসএলআর নেন বা মিররলেস যাই হোক, যা ডিসপ্লেটা যেন আর্টিকুলার হয়, মানে রোটেবল হয়, ঠিক আছে। আর ভিডিওর ক্ষেত্রেও কিন্তু তাই। ভিডিও যেটা আমি বলতে একবার ওই সময় ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু স্ক্রিনটা যেন রোটেবল হয়। রোটেবল না হলে পরে কিন্তু আপনি লো অ্যাঙ্গেল বা টপ অ্যাঙ্গেল শটগুলো নেওয়া খুব মুশকিল। তো এই স্ক্রিনটা কিন্তু মানে ডিসপ্লে যেটা, সেটা কিন্তু যাতে মুভ করা যায় সেই রকম দেখেই ক্যামেরা কেনা উচিত। স্টিলের ক্ষেত্রেও তাই। আমি এখনকার দিনে স্টিলের ক্ষেত্রে ম্যাক্সিমাম লোক কী করে, ওই আমি দেখেছি যারা প্রফেশনাল তারা কিন্তু ভিউ ফাইন্ডার দেখেই কাজ করে, তারা এলসিডি দেখে কাজ করে না। তো সবাই তো আর প্রফেশনালভাবে কাজ করবে এমনটা ভাবাটা ঠিক নয়। তো অনেকেই আছে এমনি নর্মাল ছবি তুলতে ভালোবাসে, সেই সব ক্ষেত্রে বলছি আমি। সেসব ক্ষেত্রে আপনারা এলসিডি দেখে, যাতে এলসিডি দেখেই ছবি তুলবেন। তো এলসিডিটা যেন মুভ করা যায় বিভিন্ন দিক দিয়ে, দেখবেন এখন সব কোম্পানি বেরিয়ে গেছে। তো এই একটা ব্যাপার স্টিলের। আর স্টিলে হচ্ছে, এবার স্টিলের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে। মানে ধরুন আপনি যদি একটু আপনি কাজ জানেন, আমি ধরে নিচ্ছি আপনি একটু কাজ জানেন, তো সেক্ষেত্রে তো আমি যদি মনে করি যে না আমি স্পোর্টসের উপরে কাজ বেশি করব, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা কিন্তু অন্যরকম হতে হবে। স্পোর্টসের মেন ব্যাপারটা কী থাকে, সেকেন্ডে আপনি কটা ফ্রেম নেবেন, মানে যত হায়ার ফ্রেম যাবেন দামটা একটু বেশি হবে। তো সেই মানে টা দেখে নিতে হবে যে কোন মডেলে মানে সেকেন্ডে 11টা ফ্রেম আসছে না তার থেকে বেশি আসছে। মানে এইগুলো দেখে, মানে একটু নেটে যদি আপনারা ঘাটেন যে আমার এই মডেল, এই কোম্পানির এই মডেল, তার এপিএসটা কত, মানে পার সেকেন্ডে কটা ফ্রেম আমি পাচ্ছি, তো সেটা যদি দেখে যদি ক্যামেরা কেনেন তাহলে কিন্তু মনে হয় বেটার হয়। এইবার যারা ধরুন মডেলিংয়ের কাজ করে, হ্যাঁ, যারা মডেলিংয়ের কাজ করবেন বা করবে, আমি বলতে চাইছি যারা করবেন, মানে নতুন যারা, তাদের উদ্দেশ্যেই বলা। তো সেরকম যারা ভেবে নিয়েছেন যে আমি মডেলিংয়ের উপর কাজ করব, তাদের কিন্তু সেরকম এফপিএসটা অত হায়ার এফপিএস দরকার নেই। তারা ধীর স্থির কাজ করবে, মানে গুছিয়ে কাজ করবে। সেক্ষেত্রে যদি একটু কম এফপিএস থাকে, মানে সেকেন্ডে 6-7টাও হয়, সেক্ষেত্রে চলে যাবে। মানে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কী টাইপের কাজ করব, সে কী টাইপের কাজ করব তার উপরে ডিপেন্ড করবে আপনি কি ক্যামেরাটা নেবেন, এবং তার উপরে কিন্তু আপনার ক্যামেরার দামটাও অনেক কিছু ডিপেন্ড করবে। যে আমি স্পোর্টসের কাজ করবই না, তা আমি কেন ওই হায়ার এফপিএসের আমি ক্যামেরাগুলো কিনতে যাব? আননেসেসারি আমার টাকাটা ইনভেস্ট হবে। আমি ভেবেই নিয়েছি যে আমি বিয়েবাড়ির কাজ করব বা মডেলিংয়ের বা কিছু ছোটোখাটো কিছু কাজ করবো, তখন তো আমার হায়ার এফপিএস দরকার নেই, তো আমি কেন ইনভেস্ট করবো অত টাকা? তো এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে যদি আপনার ক্যামেরাগুলো কেনেন তাহলে কিন্তু আপনার টাকাটা বাঁচবে অনেক, এবং ওই যেই টাকাটা বাঁচবে আমি বলবো সেই টাকাটা দিয়ে লেন্সে ইনভেস্ট করুন। লেন্সটা যদি ভালো হয়, দেখুন বডি কম দামের বডি হোক বা বেশি দামের বডি হোক, বডির ওপরে কিন্তু ছবির মানে খুব যে কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় তা কিন্তু নয়। চেঞ্জ হয়, নিশ্চয়ই হয়, কিন্তু ম্যাক্সিমাম কোয়ালিটি ডিপেন্ড করে হচ্ছে ক্যামেরার লেন্স যত বেটার হবে ছবি তত বেটার হবে, ঠিক আছে। আমি বলবো বডিতে সেইভাবে ইনভেস্ট না করে লেন্সে ইনভেস্ট করুন। আরেকটা যেটা আমি বলছিলাম, যেটা আমি ভিডিওর ক্ষেত্রে আমি ভুলে গেছি বলতে আগে, যারা ভিডিওগ্রাফি করবেন তাদের কিন্তু আমি বলবো লেন্সের উপরে জোর দেওয়াটা বেশি প্রয়োজন। কারণটা কি, যারা একটু ভালো কাজ করতে চাইবেন তাদের ডেপথ অফ ফিল্ডটা যদি মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আপনার 1.4 বা 1.8 বা 2.8 এই টাইপের লেন্সগুলো যদি নেন তাহলে কিন্তু আপনি দেখবেন
আপনার সাবজেক্টটা ফোকাস, পেছনটা এখন যেটা মার্কেটে চলছে পেছনটা ব্লার মানে বুকে, তো সেই জিনিসটা করতে গেলে কিন্তু ভিডিওগ্রাফির ক্ষেত্রে বলছি লেন্সে কিন্তু জোরটা বেশি দিতে হবে। সেটা আপনি 50mm নিতে পারেন, 35 নিতে পারেন, 24 নিতে পারেন, 85 নিতে পারেন, আপনার প্রয়োজন হিসাবে আপনি লেন্স নেবেন যে কী লেন্স আপনার দরকার। কিন্তু আমার মনে হয় দুটো লেন্স মিনিমাম দরকার, একটা ক্লোজ একটা ওয়াইড। মানে একটা যদি 85 নেন আর একটা যদি 24 নেন তাহলে কিন্তু আপনার মোটামুটি কাজ চলে যাবে। কিন্তু আরেকটা যদি 24-70ও নিতে পারেন, সে কিন্তু সেই 24-70-এর থেকে আমি বলবো যদি আপনি প্রাইম লেন্স নেন তাহলে রেজাল্ট বেটার আসে। তো 24-70 একটা লেন্সে আপনার 2.8 যদি হয় সেক্ষেত্রে আপনার একটা লেন্সে আপনার পুরো কাজ হয়ে যাবে, কিন্তু দামটাও অনেক বেশি। তাহলে আমি বলবো যে না, ওইরকম যদি না নেন বা ওই লেন্সটা একটু ভারীও হবে, আর আপনি আলাদা আলাদা করে যদি প্রাইম লেন্স নেন, ভিডিওর ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে কিন্তু ছবির কোয়ালিটি অনেক বেটার হবে। যেটা আবার স্টিলে আসি, স্টিলেও কিন্তু সেম লেন্সটা আপনাকে ওই প্রাইম লেন্সগুলো ইউজ করতে হবে। অতএব লেন্সের উপরে ইনভেস্টটা বেশি করুন, বডির উপরে অতটা না করে। তো এইবার আসি যে আর কি দেখবেন ক্যামেরাতে, মানে স্টিল ক্যামেরাতে। এখনকার মিররলেসে ম্যাক্সিমাম দেখবেন একটু কম বাজেট যেগুলো, সেগুলোতে সাধারণত ভিউ ফাইন্ডার থাকে না, এলসিডি দেখেই কাজ করতে হয়। সেই এলসিডিটা তো আমি যেটা বললাম এলসিডি যেন রোটেবল হয়, তো এলসিডি একটা বিশাল ব্যাপার। এইবার স্টিলের ক্ষেত্রে প্রথমেই আমাকে খেয়াল রাখতে হবে যে ক্যামেরার ফোকাস পয়েন্ট কত। ফোকাস পয়েন্টটা যত বেশি হবে তত আপনার সাবজেক্ট মানে একদম যখন ছবি তুলবেন তখন কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আপনার ছবিটা পাবেন। তো ফোকাস পয়েন্টটা কিন্তু এক একটা কোম্পানির এক রকম থাকে, তো আপনারা চেষ্টা করবেন যে ফোকাস পয়েন্ট কোন ক্যামেরার বেশি, তো সেই ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন, এই একটা ব্যাপার, এই মানে এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। ক্যামেরা কেনার আগে আরও কতগুলো জিনিস মাথায় রাখতে হবে স্টিলের ক্ষেত্রে বলছি। তো যারা ভেবেছেন যে আমাদের বাজেট একটু আছে তারা কিন্তু ফুল ফ্রেমে যেতেই পারেন, আর যাদের বাজেট নেই তারা ক্রপ বডিতেও খুব ভালো ছবি তুলতে পারেন। আমি এর আগের এপিসোডে আমি দেখিয়েছি ক্রপ বডিতে কতটা ভালো ছবি আসতে পারে, মানে সেটা আমার 12 মেগাপিক্সেল ক্যামেরা। তো 12 মেগাপিক্সেলও আপনারা যদি ছবি যখন এমনি আপনাদের দেখাবো ভাববেন যে এটা ফুল ফ্রেমের ক্যামেরাই ছবি। তো এইটা কিন্তু একটা মাথায় রাখতে হয় যে ফুল ফ্রেম বডি হলেই যে ভালো ছবি হবে আর ক্রপ বডি হলেই খারাপ ছবি হবে, এই কনসেপ্টটা কিন্তু ভুল। মানে টোটালটা ডিপেন্ড করে ক্যামেরা ম্যানের ওপর। এবং দেখুন, আমরা যখন ক্যামেরা ম্যান, যে কোনো ক্যামেরাম্যান বা ভিডিওগ্রাফার যখন ক্যামেরাটা যখন চালায় ক্যামেরাটা তার কাছে মেশিন, এবার মেশিনটাকে আপনাকে অপারেট করতে হবে, কমান্ড দিতে হবে। আপনি যেভাবে ওকে অপারেট করবেন তারপরে কিন্তু ও রেজাল্ট দেবে, এমনি কিন্তু রেজাল্ট দেবে না। ধরুন আপনার সাপোজ ক্যামেরাটা 24 মেগাপিক্সেলের ক্যামেরা, আপনি ক্যামেরাটা কিছু জানেন না, সেটিংসে গিয়ে ওই 24 মেগাপিক্সেলের ক্যামেরাটা হয়তো আপনি কোনো কারণে সেটিংস করতে গিয়ে 12 মেগাপিক্সেল করে রেখেছেন, মানে ভেতরে গিয়ে মেনুর ভেতরে গিয়ে। তো সেক্ষেত্রে তারপরে যখন আপনি আবার ছবি তুলবেন বা ওটা জেপ্যাক একদম লার্জ যেটা না তুলে জেপ্যাক নর্মাল বেসিক যেগুলো, সেইগুলোতে আপনি সেট করে ক্যামেরাটা তুললেন, তাহলে কি ছবি যখন তুললেন তখন কিন্তু ক্যামেরাটার দোষ হয়ে গেল যে ক্যামেরাটা এত ভালো ক্যামেরা, আমার ছবি এত বাজে আসছে কেন? ক্যামেরার দোষ তো নয়, ক্যামেরা তো ওর মতনইও কাজ করেছে, মানে আমি যা কমেন্ট দিয়েছি ও ক্যামেরাও সেই হিসাবে কাজ করেছে। তো ক্যামেরা তো দোষ না, দোষটা হচ্ছে আমার, মানে ক্যামেরাম্যানের। তো অতএব ক্যামেরাটা যদি ভালোভাবে শিখে যদি আপনারা ছবি তোলেন, যে কোনো ক্যামেরা যত খারাপ ক্যামেরাই হোক, আপনার হাতে যদি পড়ে, আপনি যদি ক্যামেরাটা একটু জানেন, মানে তুলতে জানেন বা টোটাল একটু বেসিকটা যদি টোটালটা নলেজটা থাকে, তাহলে আপনার কাছে যে কোনো ক্যামেরাই আপনার হাতে পড়ুক ও ভালো রেজাল্ট আসবেই ছবি। ঠিক আছে? এটা যে মানে সবার ক্ষেত্রেই একই, আমার ক্ষেত্রেও এক, আপনার ক্ষেত্রেও একই হবে, মানে যদি একটু শিখতে পারেন, মানে বা শিখে যদি তোলা যায়, এই একটা ব্যাপার। যেটা স্টিলের ক্ষেত্রে আরগুলো যেটা কিছু পয়েন্ট যেটা আমি বলতে ভুলে গেলাম, ব্যাটারিটাও কিন্তু একটা ফ্যাক্টর। মিররলেসে কিন্তু দেখতে হবে, মিররলেসে ব্যাটারি কিন্তু ডিউরেশন কম যায় তুলনামূলক আপনার ডিএসএলআরের থেকে। যেহেতু মিররলেসে আপনার ভিউ ফাইন্ডারটা থাকে প্লাস এলসিডিটা থাকে, ভিউ ফাইন্ডারও একটা কারেন্ট মানে পাওয়ার তো কনজামশন হয়, তো যার জন্য মানে মিররলেসে ব্যাটারিটা একটু বেশি ড্রেনেজটা হয়। তো এটা কিন্তু কোনো অনেকে ভাববে যে ব্যাটারি খুব তাড়াতাড়ি যাচ্ছে, ব্যাটারি তাড়াতাড়ি যাচ্ছে মানে ওর যেটুকু পাওয়ার নেওয়া সেটুকু তো নেবেই। এবার কিছু এখন মডেলগুলো বেরিয়েছে যেগুলো পাওয়ার একটু ব্যাটারির পাওয়ার কনজামশনটা অনেকটাই বেটার হয়েছে, তো সেরকম যদি বুঝে নিতে পারেন সেটা ভালো, বা আপনার একটা যদি ব্যাকআপ রাখতে পারেন সেটা একটা ভালো।
আরেকটা বিষয় বলি, যারা স্টিল ফটোগ্রাফি করবেন সেইভাবে ক্যামেরা কিনবেন তাদের ক্ষেত্রে বলছি, এই যে ক্যামেরাটা দেখছেন, ক্যামেরার মধ্যে একটা ইনবিল্ড ফ্ল্যাশ থাকে। তো যারা বাজেটটা একটু কম তাদের ইনবিল্ড ফ্ল্যাশ যেন থাকে। অনেক ক্যামেরাতে দেখবেন ইনবিল্ড ফ্ল্যাশ কিন্তু নেই, সেইটা। এবং প্রফেশনাল যারা কাজ করবেন বা একটু মানে একটু ভালো কাজ করবেন ভেবে নিয়েছেন যে ভবিষ্যতে আমি ভালো কাজ করব, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ইনবিল্ড ফ্ল্যাশটা কোনো প্রয়োজন হয় না আমি বলবো। মানে আমার ক্ষেত্রে বলছি, আমার ইনবিল্ড ফ্ল্যাশ আমার লাগেই না, তার কারণ আমি এক্সটার্নাল ফ্ল্যাশ আমি ইউজ করবই। আমি জানি আমি যখনই ছবি তুলতে যাব আমি এক্সটার্নাল ফ্ল্যাশ আমি লাগাবই, বা আমি যেগুলো আমরা স্লেপ ফ্ল্যাশ যেগুলো আমরা বলি সেগুলো আমরা লাগাবো। কিন্তু সবার পক্ষে তো আর সেই বাজেটটা থাকে না। মানে অনেকেই এমনি নর্মাল ছবি তুলবেন, সেক্ষেত্রে নাইট যখন রাত্রিবেলা কোনো ছবি তুলবেন তখন তো আপনাকে একটু আলো লাগবে। তো যাতে ইনবিল্ড ফ্ল্যাশটা থাকে সেটাও কিন্তু যাতে থাকে সেইভাবে আপনারা দেখে নেবেন। এবার আপনি ইউজ করলেন বা করলেন না সেটা আলাদা ব্যাপার। যদি থাকে তো অপশান রইল আপনার কাছে যে আমি কোথাও গেলাম আমি একটা ছবি পেতে পারি, মানে অন্ধকারের মধ্যে একটা যাতে ছবি পাই। এবার আমি মনে করলাম আমি ফ্ল্যাশ ইউজ করব না, সেটা আলাদা ব্যাপার, অপশান রইল, সেটাও একটা হতে পারে। আর একটা ব্যাপার বলি, সে ভিডিও এবং স্টিল দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। সেটা কি, কার্ডের স্লট যেন দুটো থাকে। দুটো হলে পরে আপনার কি বলবো, মানে ভবিষ্যতে আপনার চিন্তা করতে হবে না যে ছবি তুলতে গেলেন যে আমার একটা কার্ড কোনোভাবে নষ্ট হয়ে গেল, আর একটা কার্ড থেকে কিন্তু সেই ছবি বা ভিডিও আপনি পেতে পারেন। এবার অনেক ক্যামেরাতেই একটা কার্ডও থাকে, মানে একটা কার্ডের স্লট। সেক্ষেত্রে আমি বলবো সবসময় একটু কার্ডটা একটু দামি, মানে কস্টলি কার্ড কেনা উচিত। কম দামের কার্ড কিন্তু ব্যবহার করবেন না, বারে বারে বলছি, কম দামের কার্ড একদম ব্যবহার করবেন না। একটু কস্টলি কার্ড ব্যবহার করবেন, বহুদিন আপনার যাবে এবং আপনি নিশ্চিন্তে ছবি তুলতে পারবেন। যে আপনি ছবি তুললেন, বাড়িতে এসে যখন কম্পিউটারে যখন ডাম্পিং করছেন দেখছেন কার্ডটা এরর দেখিয়ে দিল, সেরকম হবে না যদি আপনি বেশি দামের কার্ডটা ইউজ করেন। আর একটা কার্ড রিডারটাও কিন্তু একটা ভাইটাল। কার্ড রিডারটাও একটু দামি কার্ড রিডার ইউজ করবেন, কম দামের কার্ড রিডার ইউজ করবেন না। তো চেষ্টা করবেন যে দুটো স্লট যদি থাকে ক্যামেরাতে, সেরকম হলে ভালো হয়। না পেলে আপনার বাজেট অনুযায়ী যদি না পান তাহলে সিঙ্গেল স্লটও আপনি কিনতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কার্ডটা দামি কিনবেন, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরে আমি একটা এপিসোড করব যেটা আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা কখন একটা, ধরুন আমার কাছে একটা কম দামের একটা ক্যামেরা আছে, তা আমি সেইটাকে বডিটাকে মানে ক্যামেরার বডিটা কখন আমার চেঞ্জ করার প্রয়োজন হবে, বা আমার কাছে একটা লেন্স রয়েছে, সেই লেন্সটা আমি কখন আমার আরেকটু আপগ্রেড আমার হতে হবে, কখন সেটা হওয়া উচিত। এর পরের এপিসোডটা আমি এটা করব, সেটাও কিন্তু একটা ভালো এপিসোড হবে। সেটা যদি আপনারা মানে শোনেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। নেট থেকে যদি একটু দেখে নেন যে কোন ক্যামেরার কী অ্যাডভান্টেজ, তার কী ফেসিলিটি, এইসব জিনিসগুলো দেখেন। মানে আমি যেসব পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো ওর মধ্যে আছে কি না সেইটা দেখবেন। দেখার পর আপনারা নিজেরা ডিসিশান নেবেন যে আপনি কোন মডেল নেবেন আর কোন কোম্পানির জিনিস নেবেন। এবং এক একজনের এক এক রকম চয়েস থাকে। যেমন আমার পার্সোনাল মতামত যদি আমি স্টিলের ক্ষেত্রে আমার নিকনের স্ক্রিন টোনটা অসাধারণ লাগে, অসাধারণ। এবং ভিডিওর ক্ষেত্রেও ওর স্ক্রিন টোনটা আমার নিকন যেমন মানে ফেভারিট, মানে অন্য যে কোনো কোম্পানির থেকে। মানে আমার নিকনটা মানে সত্যি বলছি, আমি মানে জবের থেকে কাজ শুরু করেছি তখন থেকে নিকনে রয়েছি, আজ পর্যন্ত এখনও পর্যন্ত নিকনে আছে। আমি ভবিষ্যতেও অন্য কোনো ইয়েতে শিফট করবো কিনা আমার সন্দেহ আছে। মানে আমি যদি আপগ্রেড হতেও হয় আমাকে, সেক্ষেত্রে আমি নিকনেই হব, আমি অন্য কোনো কোম্পানিতে যাব না। তো এক একজনের এক এক রকম চয়েস থাকতেই পারে। কারো সনি ভালো লাগতে পারে, কারো ক্যানন ভালো লাগতে পারে, কারো ফুজির যেমন ফুজির কালারও খুব সুন্দর, মানে অসাধারণ ফুজির কালার। তো ফুজির কি আবার অনেক কিছু, ফুজির আবার অনেকগুলো কি বলবো প্রবলেমও আছে। প্রবলেম মানে বিভিন্ন রকম, মানে অ্যাভেলেবেল নয় সব কিছু। নিকন বা ক্যানন বা সনিতে যেরকম অ্যাভেলেবেল আছে লেন্সে, ফুজি বা এইসব ক্ষেত্রে কিন্তু সেইভাবে আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, সেই অ্যাভেলেবেলটা নেই। তো এইভাবে যদি আপনারা ক্যামেরাগুলো কেনেন তাহলে মনে হয়, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।